কোনো কারণ ছাড়া কাউকে সুইসাইড করতে শুনেছেন? সুইসাইড করে এমন মানুষের সংখ্যা কিন্তু কম না, কিন্তু সুইসাইড করার পিছনে যথেষ্ট কারণ থাকে। আমি এখন এমন একটা হসপিটালে এসেছি যেখানে কেউ ভর্তি হলে তারা নিজের ইচ্ছায় সুইসাইড করে ফেলে, সেটাও আবার কোনো কারণ ছাড়া, বিনা কারণে সুইসাইড। ভাবা যায়। আমার সামনে বসে আছেন ওসমানী নগর হসপিটালের হেড ডাক্তার সিনহা। উনি কল দিয়ে আমাকে এখানে নিয়ে এসেছেন। তো ডাক্তার সিনহা, আপনি বলতে চাচ্ছেন এই হসপিটালে যে এসে ভর্তি হোক সে নিজের ইচ্ছায় সুইসাইড করে? জি মেহরাব স্যার, এটা এখন এই এলাকার সবাই জানে। কেউ নিজের রোগীকে এই হসপিটালে আর রাখতে চাচ্ছে না। আমি ভয় পাচ্ছি হসপিটালটা না বন্ধ করে দিতে হয় আবার। বিনা কারণে কেউ আত্মহত্যা কেন করবে? এটা আপনার কাছে অদ্ভুত লাগছে না? আমি জানি আপনাদের পুলিশদের কাছে ব্যাপারটা বিশ্বাসযোগ্য না, কিন্তু এটাই হচ্ছে এই হাসপাতালে। গতকাল রাতেও একটা মেয়ে সুইসাইড করেছে, অথচ তার পরের দিন সে রিলিজ হওয়ার কথা ছিল। সন্ধ্যায় যখন মেয়েটার সাথে আমার কথা হয় খুব বেশি খুশি ছিল, আমার সাথে হেসে হেসে কথা বলল। ওই রাতেই মেয়েটা গলায় দড়ি দিয়ে সুইসাইড করে। কোনো কারণ ছিল না সুইসাইড করার। ডাক্তার সিনহার কথা শুনে আমি বেশ অবাক হলাম। আমার পুলিশের ক্যারিয়ারে এরকম টাইপের কেস আগে কখনো দেখিনি। বিস্ময় নিয়ে বললাম, কোনো মেয়ে সুইসাইডের আগে রেপ হয় না তো? আরে না স্যার, এই দেখুন গতকাল সুইসাইড করা মেয়েটার পোস্টমর্টেম রিপোর্ট। রেপ টেপ এসব কিছুই না। আর এখানে শুধু মেয়ে না, ছেলেরাও সুইসাইড করছে। আমি অবাক হয়ে পোস্টমর্টেম রিপোর্টের দিকে তাকিয়েছিলাম। মেয়েটার সাথে কেউ জোর করেনি, শরীরে কোথাও কোনো আঁচ নেই, হাতাহাতি নেই, এমনি এমনি সুইসাইড। বিশ্বাস হচ্ছে না। আমার পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবল আসিফের দিকে একবার তাকালাম। ছেলেটা রীতিমতো ভয় পাচ্ছে, হয়তো ভাবছে এখানে ভূত টাইপের কিছু একটা হবে। আমাকে কিছু বলার সাহসও পাচ্ছে না, কারণ আসিফ ভালো করেই জানে এসব আত্মা ভূতে আমি বিশ্বাসী না। ডাক্তার সিনহাকে বললাম, আচ্ছা, খারাপ আত্মা বা অলৌকিক কিছুতে আপনি কি বিশ্বাস করেন? উনি কিছু সময় চুপ করে রইলেন। হয়তো ওনার মাথায় কিছু কাজ করছে না। কিভাবে করবে? ওনার হসপিটালে বিনা কারণে মানুষ সুইসাইড করছে, তার কাছে বিজ্ঞানের ভাষায় সেটার কোনো উত্তর নেই। অলৌকিক কিছু বিশ্বাস করা ছাড়া অন্য কোনো উপায়ও নেই। কিছু সময় চুপ থাকার পর বললেন, স্যার এখানে কি হচ্ছে, কিভাবে হচ্ছে আমি তো জানি না। আমি শুধুমাত্র আমার হসপিটালটা আগের মতো চাই। আমি চাই মানুষ আগের মতো আমাদের বিশ্বাস করে এখানে আসুক। হসপিটালে হাতে গোনা কয়েকজন রোগী ছাড়া এখন কেউ নেই। সবাই ভয় এখান থেকে চলে যাচ্ছে। আপনি প্লিজ আমাদের হেল্প করুন। ডাক্তার সিনহাকে দেখলাম একদম ভেঙে পড়েছেন। এই মুহূর্তে সান্ত্বনা দেওয়া ছাড়া আমার আর কিছুই করার নেই। ওনাকে বললাম, চিন্তা করবেন না, আগামীকাল থেকে হসপিটালটা আমরা নজরে রাখব, সব ঠিক হয়ে যাবে। ওই দিন সন্ধ্যায় ডাক্তার সিনহার সাথে কথা বলে বাসায় চলে আসলাম, কিন্তু মাথা থেকে সুইসাইডের কেসটা সরাতে পারছি না। নিজের জীবনটা মানুষ বিনা কারণে কেন শেষ করে দিবে? কিভাবে সম্ভব সেটা? রাতে খাবার টেবিলে আমাকে আনমনা দেখে আমার স্ত্রী মিহি বলল, কি গো, এত টেনশন কিসের? মিহির কথার কোনো উত্তর দিলাম না। মাথায় সুইসাইডের কেসটা একদম ঢুকে গেছে। মিহি এবার আমার কাছে এসে মাথায় হাত রেখে বলল, মেহরাব ঠিক আছো তুমি? আমি ঠিক আছি। কিন্তু মিহি বিনা কারণে কেউ কেন সুইসাইড করবে বলো তো আমাকে? ওসমানীনগর হসপিটালে মানুষ এমনি এমনি সুইসাইড করছে, কোনো কারণ ছাড়া। আমি কিছু ভাবতে পারছি না। আত্মা বা ভূত টাইপের কিছু নয় তো? আমার কথা শুনে মিহি হাসলো, অনেক জোরে হাসলো। বলল, হায় রে বোকা, এই 2020 সালেও তুমি ভূতের কথা বলছো? দেখিও এসবের পিছনে কোনো মানুষ আছে, নিশ্চিত থেকো, একদিন ঠিকই ধরা পড়বে। তুমি এগুলো নিয়ে চিন্তা করিও না তো। মিহির কথা শুনে ভিতরে কিছুটা শক্তি অনুভব করলাম। এই মেয়েটা আমার পাশে থাকলে আমি সবসময় ভরসা পাই, শান্তি পাই। মিহি আমার প্রচণ্ড অশান্তির মধ্যে যে এক টুকরো স্বস্তি। ভোর 6টায় মোবাইলের রিংটা বেজে উঠল। ডাক্তার সিনহার কল। ধরলাম। ওপাশ থেকে ভয়ার্ত কণ্ঠে ডাক্তার সিনহা বললেন, স্যার আপনাকে রাতে কতবার কল দিছি, আপনি ধরেননি কেন? ঘুমন্ত কণ্ঠে বললাম, আমি ঘুমিয়ে পড়েছিলাম। কিছু হয়েছে? স্যার আরও একটা সুইসাইড। একটা মেয়ে নিজের হাতের রক কেটে সুইসাইড করেছে। আমার ভীষণ ভয় লাগছে স্যার, আপনি তাড়াতাড়ি আসুন প্লিজ স্যার। কথাটা শুনে বিছানা থেকে তাড়াতাড়ি উঠে বসলাম। বললাম, আমি আসছি, আপনি অপেক্ষা করুন। হসপিটালে গেলাম। দেখলাম একজন মহিলা চিৎকার করে কান্না করতে করতে বলছেন, আমার মেয়েকে তুমি মেরেছো ডাক্তার, তুমি খুনি, তুমি হত্যাকারী। বুঝতে পারলাম উনি সুইসাইড করা মেয়েটার মা। ডাক্তার সিনহাকে দেখলাম ওনার ঠিক সামনেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, নিঃশব্দ। মহিলাটা অবিরাম কান্না করে যাচ্ছেন। ওনার পাশে গিয়ে বললাম, আপনার কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু কান্না থামিয়ে দয়া করে আমাকে বলুন ঠিক কি হয়েছিল রাতে। উনি কান্না জড়িত কণ্ঠে বললেন, স্যার আমার মেয়ের নাম রিয়া, অনার্স ফাইনাল ইয়ারে পড়ছিল। গতকাল সন্ধ্যায় হুট করে কেমন যেন করতে লাগলো। বলছিল বুকে ব্যথা হচ্ছে খুব। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসি। যদিও আমি জানতাম এই হসপিটালের বিষয়ে মানুষ নানান কথা বলছে, কিন্তু আমার মেয়ের অবস্থা খারাপ থাকায় আর এই হসপিটাল কাছে হওয়ায় এখানেই নিয়ে আসি। আর তারপর উনি থামলেন, আবারও জোরে জোরে কান্না শুরু করলেন। আমি বললাম, প্লিজ কান্না থামান, আমাকে বলুন তারপর কি হয়েছে। কান্না করতে করতেও উনি আবারও বলা শুরু করলেন,
স্যার, এখানে নিয়ে আসার পর ডাক্তার সিনহা রিয়াকে একটা ইঞ্জেকশন দেন। কিছু সময় পর রিয়ার ব্যথা কমতে শুরু করলো। ডাক্তার সিনহা বললেন রিয়াকে 2 থেকে 3টা দিন হসপিটালে রেখে ট্রিটমেন্ট করতে হবে। আমার ভিতরটা রাজি হচ্ছিল না স্যার। তারপরেও ডাক্তার সিনহা আমাদের বহু আগের পরিচিত হওয়ায় আমি তাকে বিশ্বাস করলাম, এখানে থাকতে রাজি হলাম। আমি আমার মেয়ের সাথেই ছিলাম। রাত 1টার দিকে রিয়া বেড থেকে উঠে বসলো। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে রিয়া? আমার কথার কোনো উত্তর দিল না। চুপচাপ বেড থেকে নেমে ওয়াশরুমের দিকে চলে গেল। আমি ভাবলাম হয়তো বাথরুম পেয়েছে, কিন্তু ওয়াশরুম থেকে আমার মেয়েটার ফিরেনি স্যার। প্রায় 30 মিনিট পরেও যখন দরজা খুলছিল না, আমি জোরে জোরে রিয়াকে ডাকা শুরু করি। কোনো উত্তর নেই। আমি ভয় পেয়ে যাই। একটা ওয়ার্ড বয়কে ডেকে নিয়ে এসে দরজা ভেঙে দেখি আমার মেয়েটা ফ্লোরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। হাত থেকে অবিরাম রক্ত পড়ছিল। একটা ছুরিও ছিল ওর হাতে। উনি আবারও জোরে জোরে কান্না শুরু করেছেন। অবিরাম চোখ থেকে পানি পড়ছে। অন্যদিকে আমার হৃৎপিণ্ডটা ধুকধুক করছে। কি হচ্ছে এসব? একটা মেয়ে এভাবে বিনা কারণে ওয়াশরুমে গিয়ে সুইসাইড করবে কেন? তাহলে কি সত্যি সত্যি এই হসপিটালে অলৌকিক কিছু? না, একদম না। আমি ভূত টাইপের কিছু বিশ্বাস করি না। রিয়ার আম্মুকে বললাম, রিয়া ওয়াশরুমে যাওয়ার ঠিক 2 ঘন্টা আগে থেকে কি হয়েছিল তা আমাকে বলুন। স্যার, রাত 11টায় আমি আর আমার মেয়ে একসাথে ডিনার করি। সব কিছু স্বাভাবিক ছিল। রিয়ার বুকের ব্যথাটা কম ছিল। 11টা 30-এর দিকে রিয়ার কাছে একটা কল আসে। বেডে শুয়ে শুয়ে রিয়া অনেক সময় কথা বলে, প্রায় 40 মিনিট। আমি ভাবলাম হয়তো ফ্রেন্ডরা কল দিয়ে খোঁজ খবর নিচ্ছে। 12টা 10 মিনিটে আমি একবার ওয়াশরুমে যাই 5 মিনিটের জন্য। এসে দেখি রিয়া ওপাশ হয়ে শুয়ে আছে। আমি আর রিয়াকে কিচ্ছু জিজ্ঞাসা করিনি। তারপর রাত 1টায় উনি আবারও ফুপিয়ে ফুপিয়ে কান্না করছেন। বললাম, তার মানে আপনি বলতে যাচ্ছেন রিয়া ওয়াশরুমে যাওয়ার আগে কোনো ডাক্তার বা নার্স কেউ রিয়ার কাছে আসেনি? না স্যার, কেউ আসেনি। ওনার চোখ থেকে অবিরাম পানি পড়েই যাচ্ছে। মায়েদের মন, একমাত্র সন্তানের মৃত্যুর যন্ত্রণাটা আমি বুঝতে পারছি। ওনার সাথে আর কোনো কথা বাড়ালাম না, কিন্তু ওনার 3টা কথা আমার মাথায় ঢুকলো। রিয়া লং টাইম ফোনে কথা বলছিল। উনি 5 মিনিটের জন্য ওয়াশরুমে যান। ওয়ার্ড বয়কে নিয়ে এসে দরজা ভাঙেন। ডাক্তার সিনহাকে জিজ্ঞাসা করলাম, কোন ওয়ার্ড বয় দরজা ভাঙছে? ডাক্তার কিছু বলার আগেই পাশে দাঁড়িয়ে থাকা একটা ছেলে বলল, স্যার, আমি রাজু, ওয়ার্ড বয়। গতকাল রাতে আমি ডিউটিতে ছিলাম। ওই মহিলা হুট করে পাগলের মতো দৌড়ে আসলেন। বললেন ওনার মেয়ে ওয়াশরুমে দরজা খুলছে না। আমি ওনার সাথে গেলাম। নিজেও কয়েকবার ডাকলাম। উত্তর না পেয়ে দরজা ভেঙে দেখি ওনার মেয়ে ফ্লোরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এসব কথা শুনে আমার মাথা কাজ করছিল না স্যার। এটা কিভাবে সম্ভব? নিজের জীবনটা তো কেউ এমনি এমনি দিবে না। ওয়ার্ড বয় রাজুকে বললাম, চলো, তুমি যখন লাস্টটা প্রথম দেখেছো, তাহলে তোমাকে নিয়ে ওয়াশরুমটা দেখে আসি। ওয়াশরুমের ভিতরে গেলাম। দেখলাম এই একটা দরজা ছাড়া ভিতরে যাওয়া আসার অন্য কোনো উপায় নেই। তার মানে অন্যদিকে ভিতরে এসে মার্ডার করে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা নিশ্চিত সুইসাইড। কিন্তু এই হাসপাতালে কি এমন আছে যেখানে আসলে মানুষ এমনি এমনি সুইসাইড করবে? কিভাবে সম্ভব? কি কারণে? কি কারণে করবে? বিনা কারণে সুইসাইড? আমার সেটা মনে হয় না। কিছু তো একটা আছে। কারণটা আমাকে খুঁজে বের করতেই হবে। রিয়ার মোবাইলটা নিয়ে থানায় চলে আসলাম। কল লিস্ট বের করে দেখলাম একটা নাম্বারে সবসময় কথা বলতো, তাও আবার লং টাইম। মৃত্যুর আগে মোবাইলে শেষ কথা বলাটা ওই নাম্বারই। 39 মিনিট 13 সেকেন্ডের কল। নাম্বারটা ফাহাদ নামে সেভ করা। আমি রিয়া সম্পর্কে খোঁজ নেওয়া শুরু করলাম। মেয়েটার স্কুল থেকে শুরু করে ভার্সিটি অবধি কোনো শত্রু নেই। প্রচণ্ড ভালো আর মিশুক টাইপের মেয়ে। ফ্যামিলি প্রবলেমও নেই। তাহলে সুইসাইড কেন করবে? তবে কি সুইসাইডের কারণ ওই 39 মিনিট 13 সেকেন্ডের কল? আমি জানি না। আমার মাথা কাজ করছে না। ভূতে বা নেগেটিভ পাওয়ারে বিশ্বাস করে এমন মানুষের সংখ্যা কম না। হ্যাঁ, আমি বিশ্বাস করি না, এটা ঠিক, কিন্তু এই সুইসাইড হওয়ার পিছনে কারণগুলো যদি বের করতে না পারি, বা এই হাসপাতালে মানুষ যদি আসলে বিনা কারণে সুইসাইড করে, তাহলে আমি নিরুপায় হয়ে এসবে বিশ্বাস করতে বাধ্য। আচ্ছা, এই হাসপাতালে কোনো আত্মার অভিশাপ টাইপের কিছু নয় তো? উফ, এগুলো কি ভাবছি আমি? আমার মাথা একদম কাজ করছে না। কিন্তু আমি নিশ্চিত অন্তত একটা সুইসাইডের কারণ বের করতে পারলে বাকি সুইসাইডের রহস্যগুলো ঠিক বের হয়ে আসবে। এই হাসপাতালে মানুষ যদি আসলেই বিনা কারণে সুইসাইড করে, তাহলে আমি নিরুপায় হয়ে ভূতে বিশ্বাস করতে বাধ্য। আচ্ছা, এই হাসপাতালে কোনো আত্মার অভিশাপ টাইপের কিছু নয় তো? উফ, এগুলো কি ভাবছি আমি? আমার মাথা একদম কাজ করছে না। কিন্তু আমি নিশ্চিত অন্তত একটা সুইসাইডের কারণ বের করতে পারলে বাকি সুইসাইডের রহস্যগুলো ঠিক বের হয়ে আসবে। আমি রিয়া সম্পর্কে আরও খোঁজ নিলাম। জানতে পারলাম 2 বছর ধরে ফাহাদ নামের একটা ছেলের সাথে রিলেশনে আছে। বুঝতে পারলাম ওই নাম্বারটা তার বয়ফ্রেন্ডের নাম্বার। 39 মিনিট 13 সেকেন্ডের শেষ কলটা তার বয়ফ্রেন্ড ফাহাদের সাথেই হয়েছিল। ফাহাদ হসপিটাল থেকে যার বাসার দূরত্ব মাত্র 20 মিনিটের। ফাহাদ সম্পর্কে খোঁজ নিয়ে আরও জানলাম ফাহাদ এই এলাকার সবচাইতে বড়লোক বাবার একমাত্র ছেলে। মারামারি, টাকা উড়ানো, পার্টি, মেয়ে মানুষ এসব নিয়ে থাকতো। ফাহাদের শত্রু সংখ্যাটাও কম না। তার চাইতে অবাক করা ব্যাপার হচ্ছে ওই হসপিটালে সুইসাইড করা বেশিরভাগ মানুষ ফাহাদের শত্রু। তাই আমার নজরটা আপাতত ফাহাদের উপর।
একটা মানুষ আর যাই হোক কখনো নিজের জীবনটা বিনা কারণে দিবে না। ওই ৩৯ মিনিট ১৩ সেকেন্ডের কলটায় কি এমন কথা হয়েছিল সেটা আমার জানাটা ভীষণ দরকার। কনস্টেবল আসিফ সহ আরও কয়েকজনকে নিয়ে তাড়াতাড়ি বের হলাম ফাহাদকে ধরে নিয়ে আসার জন্য। ফাহাদকে ধরে থানায় নিয়ে আসলাম। ছেলেটার চোখগুলো প্রচণ্ড লাল ছিল। অনেক বেশি কান্না করার পর চোখগুলো যেমন দেখায় ঠিক সেরকম। ফাহাদকে কিছু জিজ্ঞেস করতে যাব, ঠিক এমন সময় আমার কাছে একটা কল আসলো। ডাক্তার সিনহার কল। ধরলাম। উনি বললেন, স্যার, রিয়া প্রেগনেন্ট ছিল। কথাটা শুনে হতভম্ব হয়ে গেলাম। ও মাই গড! এত সময় ধরে ভাবছিলাম ফাহাদের কাছে রিয়াকে মেরে ফেলার কোনো কারণ নেই, কিন্তু এখন? ফোনটা কেটে ফাহাদের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললাম, সেলুট বস তোমাকে। তোমার ব্রেইনের প্রশংসা না করে পারছি না। এখন বলো, কিভাবে রিয়াকে সুইসাইড করতে বাধ্য করলে? বিস্মিত কণ্ঠে ফাহাদ বলল, স্যার, আপনি পাগল হয়েছেন। আমি ভালোবাসতাম রিয়াকে, মন থেকে ভালোবাসতাম। বুঝেছেন আপনি? ছেলেটার চোখ বলছে সে সত্য বলছে, কিন্তু আমি খোঁজ নিয়ে যে প্রমাণগুলো পেলাম সেটা বলছে ছেলেটা খুনি। ফাহাদকে বললাম, তোমাদের ভার্সিটি থেকে খোঁজ নিয়ে জানলাম লাস্ট ১-২ মাস ধরে তোমার আর রিয়ার মধ্যে বেশ ঝামেলা হচ্ছে, সম্পর্কটা ঠিক যাচ্ছে না। এটার কারণ কি রিয়ার পেটে সন্তান ছিল? ফাহাদ কিছু সময় মাথা নিচু করে বসে থাকলো। বলল, স্যার, আমি আপনাকে সব সত্যি বলতেছি। হ্যাঁ, এটা ঠিক, রিয়া যখন আমাকে জানায় প্রেগনেন্ট, আমি প্রচণ্ড রাগারাগি করেছিলাম। আমি বলেছিলাম বাচ্চারা যেন নষ্ট করে দেয়, কিন্তু রিয়া রাজি ছিল না। এই জন্য আমাদের ভিতরে অনেক ঝগড়াও হয়েছিল। আমি নিরুপায় হয়ে আমার ভুলের কথাটা ফ্যামিলিকে জানালাম, কারণ আমি রিয়াকে সত্যিকারে ভালোবাসতাম। বাবা প্রথমে রাগ করলেও ওই দিন রাতে সব মেনে নেন। আমি এটা জানানোর জন্যই রিয়াকে কল দেই। আমাদের মধ্যে অনেক সময় কথাও হয়েছিল, প্রায় ৪০ মিনিট, কিন্তু কে জানতো রিয়ার কণ্ঠটা আর কোনো দিন। ফাহাদের কথাটা পুরো না করে কান্না শুরু করলো, কিন্তু এসব কান্না দেখে আমি গলে যাওয়ার মতো না। বললাম, রাত ১২টার পর তুমি একবার হাসপাতালে গিয়েছিলে। কয়েকজন সাক্ষীও আছে যারা তোমাকে হাসপাতালের ভিতরে যেতে দেখেছে। আর সবচেয়ে বড় যে জিনিস, রিয়ার আগে নিশি নামের যে মেয়েটা সুইসাইড করে, ওই মেয়েটাও তোমার বন্ধু ছিল। এবং আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি নিশি নাকি তোমাকে কিছু একটা নিয়ে ব্ল্যাকমেল করতো। মানে যারাই তোমার শত্রু তারাই সুইসাইড করছে। এটা কিভাবে সম্ভব? স্যার, আমাকে ফাঁসাচ্ছেন কেন? ওই হাসপাতালে খারাপ আত্মার আছে স্যার, ওরাই এদেরকে মারছে, বিশ্বাস করুন। ছেলেটার কথা শুনে আমি হাসলাম, প্রচণ্ড হাসলাম। ফাহাদ আবার বলল, স্যার, ওই দিন আমি রিয়ার সাথে দেখা করতে হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু হাসপাতালের ভিতরে ঢোকা মাত্রই আমার কাছে আম্মুর কল আসে। ওনার শরীর হুট করেই খারাপ হয়ে যায়। আমি রিয়ার সাথে দেখা না করে তাড়াতাড়ি বাসায় চলে আসি। আর নিশির ব্ল্যাকমেল? হ্যাঁ, নিশি আমাকে ব্ল্যাকমেল করতো, কারণ আমার আর রিয়ার পার্সোনাল কিছু ছবি ওর কাছে ছিল, এটা নিয়েই ব্ল্যাকমেল করতো। কিন্তু নিশি হসপিটালে থাকার সময় না আমি নিশিকে কল দেই না হাসপাতালে যাই। আমি কিভাবে নিশিকে মারবো? আর আপনি ভুলে যাচ্ছেন স্যার, ওইখানে প্রতিটা লাশের রিপোর্টে আছে তারা সুইসাইড করেছে নিজ ইচ্ছায়। ফাহাদের কথা শুনে কিছুটা চিন্তায় পড়ে গেলাম। অঙ্কটা মিলছে না। বললাম, বিষয়টা এরকম হতে পারে, রিয়ার সাথে কলে ওই ৩৯ মিনিট ধরে তুমি ঝগড়া করলে, রিয়াকে বোঝানোর চেষ্টা করলে বাচ্চাটা যেন নষ্ট করে দেয়। রিয়া যখন মানেনি, তুমি ঠিক করলে রিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যাক। এভাবে তোমার সব শত্রুদের তুমি সুইসাইড করতে বাধ্য করলে। কিভাবে বাধ্য করলে সেটা আমি জানি না। বাকি রইল পোস্টমর্টেম রিপোর্টের কথা। বড়লোক বাবার একমাত্র ছেলে তুমি, হতে পারে টাকার ক্ষমতার জোরে সব রিপোর্ট চেঞ্জ করে দিয়েছ। স্যার, এমন কিচ্ছু হয়নি। বিশ্বাস না করলে আপনি আমার বাবাকে কল দিয়ে জিজ্ঞাসা করুন। রিয়ার বিষয়ে ওনাকে সব বলেছিলাম আমি, বিয়ের জন্য রাজিও করেছিলাম। রিয়াকে মেরে ফেলার ইচ্ছে থাকলে বিয়ের জন্য বাবাকে রাজি করাতে যাব কেন বলেন স্যার? সরি, যত সময় অবধি তুমি নির্দোষ সেটার প্রমাণ পাওয়া না যায় ততক্ষণ তোমাকে থানায় থাকতে হবে। কথাটা বলে আমি চেয়ার থেকে উঠে যাই। ফাহাদ চিৎকার করে বলতে থাকে, স্যার, বিশ্বাস করুন, ওইখানে খারাপ আত্মারা আছে। বিশ্বাস করুন আমায়, আমি কিচ্ছু করিনি স্যার। আমি ফাহাদের কথা না শুনে থানা থেকে বেরিয়ে আসলাম। রাতে বাসায় এসে ঘুমাতে পারছি না, ছটফট করছে ভিতরটা। আসলে কি ফাহাদ দোষী নাকি অলৌকিক কিছু? কোনো মানুষ যদি এসব করে থাকে তাহলে ফাহাদ ছাড়া অন্য কারো বিরুদ্ধে এখন আঙুল তোলা যাচ্ছে না। আর ফাহাদ যদি এসব না করে তাহলে নিশ্চিতভাবে ওইখানে আত্মারা, উফ, আমি কিচ্ছু ভাবতে পারছি না। বিছানার এপাশ ওপাশ করে এসব চিন্তা করছি, ঠিক এমন সময় আমার কাছে একটা কল আসলো। প্রায় ৮ বছর হলো এই নাম্বার থেকে আমার কাছে কোনো কল আসে না। আমার বেস্ট ফ্রেন্ড মুন্না, ডাক্তার মুন্না, ৮ বছর আগে জার্মানিতে গিয়েছিল। ওইখানে একটা হসপিটালে জব করে, কিন্তু ওর আগের নাম্বার থেকে কল পেয়ে বড্ড অবাক হলাম। ধরলাম, হ্যালো মেহরাব, মুন্না তুই এই নাম্বার থেকে? আরে দোস্ত, দেশে এসছি গতকাল, সরি তোকে জানাতে পারিনি, আগামীকাল দেখা কর, সব খুলে বলছি। কিন্তু মুন্না, অনেক ইম্পর্টেন্ট একটা কেস চলছে রে, আগামীকাল থানার হসপিটালে দৌড়াতে হবে। ওকে, আমি তাহলে হসপিটালে আসি, বাংলাদেশের হসপিটাল দেখি না বহুদিন, ওটাও দেখা হলো। ওকে, আমি তোকে অ্যাড্রেস দিচ্ছি। মুন্নাকে হসপিটালের অ্যাড্রেস দিয়ে কিছুটা ঘুমানোর চেষ্টা করলাম। সকালে থানায় গিয়ে দেখলাম ফাহাদ দেয়ালে হেলান দিয়ে বসে আছে, মনে হয় রাতে ঘুমায়নি। আমাকে দেখা মাত্র বলল, মেহরাব স্যার, আপনার যদি আমাকে সন্দেহ হয় তাহলে ডাক্তার সিনহাকে সন্দেহ হচ্ছে না কেন? বড়সড় রকমের শক খেলাম। ডাক্তার সিনহা? অবাক হয়ে ফাহাদকে বললাম, মানে?
এখানে ডাক্তার সিনহার নাম কেন আসছে? আমি ওনাকে কাছ থেকে দেখেছি। উনি নিজেও এই ব্যাপারে বেশ চিন্তিত, নিজেও প্রচণ্ড ভয়ে আছেন। আমার কথা শুনে ফাহাদ হাসলো, অনেক জোরে জোরে হেসে বলল, স্যার আপনি হয়তো জানেন না, রিয়াকে 1 বছর আগে ডাক্তার সিনহা বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু রিয়া সেটা না করে দেয়। অপমানের বদলা তো উনি নিতেই পারেন। আর নিশিতও ডাক্তার সিনহার বেড পার্টনার ছিল। হয়তো ডাক্তার সিনহাকেও ব্ল্যাকমেল করত। খোঁজ নিয়ে দেখুন, বাকিদের সাথেও সিনহাকে কানেক্টেড পাবেন। আমি ফাহাদের কথা শুনে বড় বড় চোখ করে তাকিয়ে রইলাম, কি বলবো বুঝতে পারছি না। অবাক কণ্ঠে ফাহাদকে জিজ্ঞাসা করলাম, তুমি এসব আমাকে গতকাল বলনি কেন? আর এসব যে সত্যি সেটার প্রমাণ কি? কারণ আমি জানি এসব ডাক্তার সিনহা করেননি। ওইখানে যে আত্মারা আছে সবকিছু তারাই করেছে। আর প্রমাণের বিষয় আপনি নিজেই খবর নিয়ে দেখুন। আমার মাথা ঘুরতে শুরু করলো। আমি তাড়াতাড়ি কনস্টেবল আসিফকে নিয়ে থানা থেকে বের হয়ে গেলাম। আমাকে জানতে হবে ফাহাদের বলা কথাগুলো সত্য না মিথ্যা। খবর নিয়ে দেখলাম ফাহাদের কথায় সুতো পরিমাণ মিথ্যা নেই। তার মানে ডাক্তার সিনহা এসবের মূল। আমি জাস্ট ভাবতে পারছি না। কনস্টেবল আসিফকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। ইচ্ছে করছিল শালা সিনহাকে গাড়ি থেকে পারলে গুলি করে মেরে দেই। শালা কত বড় অভিনেতা। হসপিটালে পৌঁছালাম। ডাক্তার সিনহার রুমটা 5 তলায়। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কনস্টেবল আসিফ আমাকে বলল, মেহরাব স্যার, আমার খুব ভয় লাগছে। এটা হসপিটাল, এখানে রোগী ডাক্তার নার্স কিছুই তো নেই। সব কেমন যেন খাঁ খাঁ করছে, নিস্তব্ধ, ভয়ানক। আসিফের ভয়ার্ত কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে ছেলেটা কতটা ভয় পাচ্ছে। বললাম, এখানে রোগী ছাড়া সবাই আছে। সব ডাক্তার নার্স ভয় কোথাও ঘাপটি মেরে বসে আছে। এই সব কিছু শালা ডাক্তার সিনহা করেছে, বুঝছো? শালাকে ধরে পেটানো দিলে সব বলে দিবে কেন এসব করলো। আমার কাছে তো অন্য কিছু মনে হচ্ছে স্যার, আমার ভয় লাগছে অনেক। কথাটা শুনে আমি রাগি চোখে কনস্টেবল আসিফের দিকে তাকালাম। ও সাথে সাথে চোখটা মাটিতে নামিয়ে নিল। হয়তো বুঝতে পেরেছে আত্মা টাইপ কথাবার্তা আমার একদম পছন্দ না। ডাক্তার সিনহার রুমে আসলাম। দেখলাম সিনহা তার চেয়ারে বসে আছে গম্ভীরভাবে। শালাকে দেখে ইচ্ছা করছিল গুলি করে মেরে দেই। নিজের রাগটা কন্ট্রোল করে ওনার ঠিক সামনের চেয়ারটায় বসলাম। কিছু বলতে যাব, ঠিক এমন সময় ডাক্তার সিনহা উঠে দাঁড়ালেন। অন্যরকম লাগছিল। আস্তে আস্তে হেঁটে জানালার কাছে গেলেন। আমি ঠিক তখনও বুঝতে পারছি না কি হচ্ছে। ওনার চেয়ার থেকে উঠা, আস্তে আস্তে হেঁটে জানালার কাছে যাওয়া, সব কিছু অন্যরকম। কিছুই তো বুঝতে পারছি না। আমি কিছু বুঝে ওঠার আগেই ডাক্তার সিনহা জানালা দিয়ে লাফ দিলেন। আমি তাড়াতাড়ি জানালার কাছে গিয়ে নিচে তাকালাম। দেখলাম ডাক্তার সিনহার রক্তাক্ত শরীর মাটিতে পড়ে আছে। কনস্টেবল আসিফ চিৎকার করে উঠল, মাই গড, আরও একটা লাশ, আরও একটা সুইসাইড, সেটাও আবার আমার সামনে। জানালার কাছে গিয়ে নিচে তাকালাম। দেখলাম ডাক্তার সিনহার রক্তাক্ত শরীর মাটিতে পড়ে আছে। কনস্টেবল আসিফ চিৎকার করে উঠল, মাই গড, আরও একটা লাশ, আরও একটা সুইসাইড, সেটাও আবার আমার সামনে। তাড়াতাড়ি নিচে নামলাম। ডাক্তার সিনহার লাশটা এখন আমার সামনে। কিছু মানুষ এসে মুহূর্তেই জড়ো হলো। আমি তখনও অবাক হয়ে লাশটার দিকে তাকিয়ে আছি। অবিরাম রক্ত পড়ছে মাথা থেকে। একটু আগে কি হয়ে গেল এটা? নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। তাহলে কি আত্মারা সত্যি সত্যি? এই প্রথম আমি আত্মাদের উপর বিশ্বাস আনা শুরু করলাম। মোবাইলের রিংটা বেজেই চলেছে। আমি ভয়ার্ত চোখে ডাক্তার সিনহার লাশের দিকে তাকিয়ে আছি। অদ্ভুতভাবে মোবাইলের শব্দটা আমার কানে আসছে না। পাশে দাঁড়িয়ে থাকা একটা লোক বলল, স্যার আপনার ফোন বাজতাছে। ঘোর কাটিয়ে ফোনটা বের করলাম। মুন্নার কল। ধরলাম। দোস্ত, কোথায় তুই? আমি হসপিটালে গেটের বাইরে দাঁড়িয়ে আছি। কাপা কাপা কণ্ঠে বললাম, ভিতরে আয়। মুন্না এসে দেখলো আমার চেহারাটা প্রচণ্ড ভয়ার্ত। মাটিতে পড়ে আছে একটা লাশ। আমার কাছে জানতে চাইলো কি হয়েছে। সব খুলে বললাম। সব শোনার পর মুন্নার চেহারাতেও টেনশনের ছাপ দেখা যাচ্ছে। মুন্না বলল, মেহরাব, আমি এই লাশটা এখনই পরীক্ষা করতে চাই, তুই প্লিজ মানা করিস না। কিছু গরমিল আছে নিশ্চিত। মাথা নেড়ে সম্মতি দিলাম। যদিও আমি ভিতরে ভিতরে বিশ্বাস করতে শুরু করেছি এসব আত্মাদের কাজ। মুন্না পরীক্ষা শুরু করলো। আমিও খোঁজ নেওয়া শুরু করলাম হসপিটালের ইতিহাসে। জানতে পারলাম এই জায়গাটা ওসমান খান নামক একজন মানুষের। যদিও তিনি 2 বছর আগে মারা গিয়েছেন, কিন্তু ওনার ছেলে শামীম খান বেঁচে আছেন। ওনার ছেলের নাম্বার বের করে কল দিলাম। হ্যালো মিস্টার শামীম। জি, কে বলছেন? আমি থানা থেকে পুলিশ অফিসার মেহরাব বলছিলাম। আপনার কাছে কিছু জানার ছিল। বলুন, কি জানতে চান? আমি সরাসরি প্রশ্ন করলাম, আচ্ছা, আপনার বাবার যে জায়গাটা সেটা হসপিটালের জন্য দিয়েছিলেন, ওই জায়গার পিছনে কি কোনো ভৌতিক গল্প আছে? আরে না স্যার, কেমন কিছু না। তবে এই জায়গা নিয়ে প্রায় 15 বছর ধরে আমার আব্বা ওসমান খান আর তার চাচাতো ভাই শরীফ খান মামলা লড়ছিলেন। একটা সময় শেষে মামলাটা আব্বা জিতে যান। তারপর তিনি এই জায়গায় নিজের নামে একটা হসপিটাল করার সিদ্ধান্ত নেন। আমি ডাক্তার সিনহার থেকে সব শুনেছি স্যার। এইসব ভূত আত্মাতে আমিও বিশ্বাসী না। কিছু তো একটা গন্ডগোল হচ্ছে হসপিটালে। কিন্তু আমি পুরো ফ্যামিলি নিয়ে এখন কানাডা থাকি। এখান থেকে কি করব বলুন? আপনি কি জানেন ডাক্তার সিনহা একটু আগে সুইসাইড করেছেন? ওপাশ থেকে ভয়ার্ত কণ্ঠে মিসেস শামীম বললেন, কি? আমার সাথে তো গতকাল রাতে ভালোভাবে কথা বললেন। এসব কি হচ্ছে ওইখানে? আমার প্রচণ্ড ভয় লাগছে স্যার। আমি চাচ্ছি না আমার বাবার নাম থাকার জন্য
হসপিটালটা খোলা রেখে এত মানুষের মৃত্যুর কারণ হতে। আপনি দয়া করে হসপিটালটা বন্ধ করার ব্যবস্থা করুন প্লিজ। আমি দেখছি কি করা যায়। ফোনটা কাটলাম। ওনার সাথে আর কোনো কথা বাড়ালাম না, কিন্তু ওনার একটা কথা আমার মাথায় ঢুকলো। এই জায়গা নিয়ে 15 বছর ধরে মামলা চলছিল। চেয়ারে বসে বসে মুন্নার জন্য অপেক্ষা করছি। লাশটা নিয়ে এখনো টেস্ট করছে। খানিকক্ষণ পর মুন্না বের হলো, চেহারায় প্রচণ্ড টেনশনের ছাপ। বললাম, কোনো কিছু পেলি না তাই তো? আমি বুঝে গেছি দোস্ত, এখানে আত্মারা আছে, এসব তারাই করছে। আমি হসপিটালটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। আরে না মেহরাব, আমি যা সন্দেহ করেছিলাম তাই। ভূত আত্মা এসব কিছুই না। ডাক্তার সিনহার রক্তে ড্রাগ পাওয়া গেছে। এই ড্রাগের কারণেই উনি সুইসাইড করেছেন। হয়তো বাকিদের মৃত্যুর কারণও এই ড্রাগ। কিন্তু এত দামি ড্রাগ এই হসপিটালে কি নিয়ে আসবে? কেন নিয়ে আসবে? মুন্নার কোনো কথা আমার মাথায় ঢুকলো না, কিছু বুঝলাম না। বললাম, এই পাগলের মতো কি বলছিস এগুলো? ড্রাগ নিলে কেউ আবার সুইসাইড করবে কেন? তাছাড়া যারা সুইসাইড করেছে তাদের পোস্টমর্টেম রিপোর্টে কারো শরীরেই ড্রাগের চিহ্ন পাওয়া যায়নি। এটাই এই ড্রাগের স্পেশালিটি মেহরাব। হিপনোটিক সুইসাইডাল ড্রাগ, যেটা দ্বারা মানুষের মাইন্ডকে কন্ট্রোল করা যায়, হিপনোটাইজ করা যায়। কিন্তু এটা শরীরে মাত্র 2 ঘন্টা থাকে। 2 ঘন্টা পরে এই ড্রাগের আর কোনো অস্তিত্ব পাওয়া যায় না, যার ফলে পোস্টমর্টেম রিপোর্টেও এটার কোনো চিহ্ন নেই। ভাগ্যিস আমি সাথে সাথে ডাক্তার সিনহার লাশটা টেস্ট করেছি, অন্যথায় 2 ঘন্টা পর ডাক্তার সিনহার শরীরেও কোনো চিহ্ন পাওয়া যেত না। আমি বড়সড় রকমের শকড খেলাম। হিপনোটিক সুইসাইডাল ড্রাগ, তার মানে এসব কোনো মানুষের কাজ? কিন্তু কেন? কে করবে এসব? অবাক কণ্ঠে বললাম, এই ড্রাগ কি বাংলাদেশে পাওয়া যায়? না, এটা খুবই রেয়ার একটা ড্রাগ। বাংলাদেশ সহ বহু দেশে এই ড্রাগ নেই। বিশ্বে জার্মানিতে এই ড্রাগের প্রচলন সবচাইতে বেশি। কিন্তু এত টাকা খরচ করে বাইরের দেশ থেকে কেউ এই ড্রাগ কেন নিয়ে আসবে? কেন এত মানুষকে মারবে? মুন্নার প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই। কেন এই ড্রাগ নিয়ে আসলো? কেন এত টাকা খরচ করলো? কেন এত মানুষকে সুইসাইড করালো? এসব প্রশ্নের চাইতেও কে করেছে এগুলো, এটার উত্তর জানাটা বেশ জরুরি। মাথায় হাজারটা প্রশ্ন নিয়ে থানায় চলে গেলাম। কোনো ক্লু পাচ্ছি না। কে করবে এসব? কেন করবে? এত মানুষকে সুইসাইড করানোর পিছনে 2টা কারণ হতে পারে। 1, শত্রুতা। 2, হসপিটাল বন্ধ করা। কিছু বুঝে উঠতে পারছি না। মাথার ভিতর বারবার মিস্টার শামীমের কথাটা ঘুরপাক খাচ্ছে। 15 বছর ধরে মামলা। আমি ওসমান খান এবং তার চাচাতো ভাই শরীফ খান সম্পর্কে খোঁজ নেওয়া শুরু করলাম। ওসমান খানের এক ছেলে শামীম, যার সাথে আমি ফোনে কথা বলেছি। কিন্তু শরীফ খান সম্পর্কে যখন খোঁজ নিলাম আমার চোখ কপালে উঠে গেল। শরীফ খানেরও এক ছেলে রাজু খান। রাজু সম্পর্কে ঘাটাঘাটি করার পর দেখলাম রাজু খান 12 বছর ধরে জার্মানিতে থেকে পড়াশোনা করছে। হাইডেলবার্গ ইউনিভার্সিটি থেকে সনদ নেওয়া একটা পিক দেখলাম। মাই গড! পিক দেখার সাথে সাথে নিশ্চিত হলাম হসপিটালের ওয়ার্ড বয় রাজু মিয়া এবং জার্মানিতে পড়াশোনা করা রাজু খান একই ব্যক্তি। আমার আর কিছু বুঝার বাকি রইল না। রাজু রিয়া সুইসাইড করার পর যে ওয়াশরুমের দরজা ভেঙেছিল। রাজু জার্মানিতে ছিল 12 বছর, যেখানে এই ড্রাগটা সবচেয়ে বেশি প্রচলিত। অঙ্কটা মিলে যাচ্ছে। কনস্টেবল আসিফকে কল দিলাম। বললাম, ওয়ার্ড বয় রাজুর বাসাটা এখনই সার্চ করতে। ড্রাগ টাইপের কিছু পেলে আমাকে তাড়াতাড়ি জানাতে। ফোনটা রেখে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি নিশ্চিত রাজু এখন হসপিটালে আছে। হসপিটালে কর্মরত সবাই এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। রাজু আছে। সবাই প্রচণ্ড ভীত, চুপচাপ। আমি আস্তে আস্তে হেঁটে রাজুর কাছে গেলাম। রাজু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বললাম, শরীফ খানের একমাত্র ছেলে, জার্মানি থেকে পড়াশোনা শেষ করা, ব্রিলিয়ান্ট রাজু খান, কেমন আছেন? রাজু মাথা তুলে ভ্রু কুঁচকে তাকালো। ঢোক গিলে বলল, কি বলছেন স্যার? আমি মুচকে একটা হাসি দিলাম। বললাম, জানি সহজে স্বীকার করবে না। এখন কি জার্মানিতে হাইডেলবার্গ ইউনিভার্সিটির পিক দেখাতে হবে, নাকি ওখানে কারোর সাথে কথা বলিয়ে দিতে হবে? রাজু আবারও ঠোক গেলছে। ঠিক ওই সময় আমার কাছে একটা কল আসলো। কনস্টেবল আসিফের কল। ধরলাম। স্যার, রাজুর ঘর থেকে কয়েকটা ইঞ্জেকশন এবং একটা ছোট বোতল পাওয়া গেছে। বোতলের ভিতরে ড্রাগ জাতীয় কিছু মনে হচ্ছে। আমি মোবাইলটা স্পিকারে দিলাম। বললাম, কি বলছো আসিফ? শুনিনি, আবার বলো। আসিফ আবার বলল, স্যার, রাজুর ঘর থেকে কয়েকটা ইঞ্জেকশন এবং একটা ছোট বোতল পাওয়া গেছে। বোতলের ভিতরে ড্রাগ জাতীয় কিছু আছে মনে হচ্ছে। রাজু ঘামতে শুরু করেছে, বারবার ঢুক গিলছে। ফোনটা রেখে বললাম, এখন কি স্বীকার করে নিবে, নাকি আমরা আমাদের পদ্ধতি ব্যবহার করব? রাজু চিল্লায় উঠল, কি করব আমি? আমার কি করার ছিল? ওসমান খান আমার বাবাকে মেরেছে। এই জায়গাটা আমার বাবার। থানার কোর্টে চক্কর দিতে দিতে আমার বাবা একটা সময় হাঁপিয়ে যান। একলা একটা মানুষ কত দৌড়াবেন? অসুস্থ হয়ে পড়েন, মারা যান। আমি তখনও জার্মানিতে। ওসমান খান সেই সুযোগে কেসটা জিতে যায়, এই জায়গাটাও নিজের নামে করে নেয়। জানেন স্যার, বাবার স্বপ্ন কি ছিল? এই যে পাশে আমাদের পারিবারিক কবরস্থান, বাবার স্বপ্ন ছিল এই জায়গায় তার মায়ের নামে একটা বৃদ্ধাশ্রম করবেন। সবাই এখান থেকে তার মায়ের জন্য আর তার জন্য দোয়া করবে, প্রতিদিন দোয়া করবে। রাজু থামল। আমি দেখতে পেলাম রাজুর চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছে। চোখ মুছতে মুছতে আবার বলল, আমার বাবা আমার কাছেই জীবনে কিচ্ছু চাননি স্যার, কিচ্ছু না।
শুধুমাত্র মারা যাওয়ার কয়েক ঘন্টা আগে আমাকে ফোন করে বলেছিলেন, বাবা রাজু, আমি যদি মারা যাই তাহলে ওসমান খানের থেকে আমাদের জায়গাটা রক্ষা করিও, সম্ভব হইলে তোমার দাদির নামে একটা বৃদ্ধাশ্রম বানিও। আমি কি করব স্যার? সারা জীবনে আমার বাবা আমার কাছে একটা জিনিস চেয়েছেন, সেটাও আবার তার নিজের, এই জায়গাটা যাতে আমি রক্ষা করি। কিন্তু বাবা মারা যাওয়ার পর ওসমান খান জায়গাটা নিজের করে নেয়, নিজের নাম দিয়ে হসপিটালও বানায়। আমি কিভাবে সহ্য করব? অবাক হয়ে বললাম, তাই বলে তুমি এতগুলো মানুষের জীবন কেড়ে নিবে? তোমার একটাবার হাত কাঁপলো না? স্যার, আমি যাদের সুইসাইড করতে বাধ্য করেছি তারা প্রত্যেকটা মানুষ খারাপ ছিল। নিশি নামের মেয়ে, ডাক্তার সিনহা, বাকি সব ওরা সবাই খারাপ লোক স্যার। শুধুমাত্র রিয়া নামের মেয়েটাকে মারতে আমার কষ্ট হয়েছে, ওর ভিতর নিষ্পাপ একটা প্রাণ ছিল। আমি শুনেছি তাকে ফোনে কথা বলতে, কিন্তু তখন ওই হসপিটালের একমাত্র রোগী ছিল রিয়া। আমার মনে হয়েছে তাকে মারলে হয়তো এই হসপিটালটা বন্ধ হয়ে যাবে। জানালা দিয়ে যখন দেখলাম রিয়ার আম্মু ওয়াশরুমে গেলেন, ঠিক তখন আমি রুমে যাই, ইঞ্জেকশন দিয়ে রিয়াকে ড্রাগটা দেই। তারপর যেভাবে বলি সেভাবেই সুইসাইড করে। যাদের মেরেছি তাদের সবাইকে ড্রাগ দিয়ে সুইসাইড করতে বাধ্য করেছি। আমি সবাইকে এটা বিশ্বাস করাতে চাচ্ছিলাম যে এখানে আত্মারা আছে, কেউ যাতে এখানে না আসে। হসপিটালটাও বন্ধ করে দিতাম, কিন্তু আপনি এসে সব কিছু। রাজু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বললাম, তোমার কথা শুনে মনে হলো তোমার বাবা অনেক ভালো ছিলেন, বৃদ্ধাশ্রম করতে চাইতেন, আশ্রয় দিতে চাইতেন, সেবা করতে চাইতেন, নাম যেটাই হোক। উনি যদি শুনতেন যে এই জায়গায় একটা হসপিটাল করে মানুষকে সেবা দেওয়া হচ্ছে, আমার বিশ্বাস তিনি নিশ্চয়ই খুশি হতেন। কিন্তু তুমি, আফসোস। রাজুর সাথে আর কোনো কথা বাড়ালাম না, থানায় নিয়ে আসলাম। ফাহাদকে থানা থেকে ছেড়ে দিলাম। ছেলেটাকে অনেক কষ্ট দিয়েছে, ঠিক হয়নি একদম। ফাহাদকে বুকে জড়িয়ে ধরে বললাম, পারলে ক্ষমা করে দিও। ছেলেটা কান্না করছিল, হয়তো রিয়ার জন্য অথবা বাচ্চাটার জন্য। আমাকে বলল, স্যার ওই সুরের বাচ্চাটারে সাইরেন না স্যার, অনেক মারিয়েন অনেক। আমি ফাহাদের কাঁধ থেকে হাত রেখে ভরসা দিলাম। আরও একটা বড় কেসের সমাপ্তি হলো। একটা দীর্ঘ শ্বাস নিয়ে মনে মনে বললাম, ব্যাস, এখন শুধু হসপিটালটা আগের মতো হওয়ার অপেক্ষা।